আমার নাম ইমন, বাড়ি শেরপুরের নকলা থানায়। তবে এই ঘটনাটা ঘটেছিল গ্রামে, আমার দোস্ত রাজুর সাথে। একটা অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলাম আমি। সেই পুরনো গ্রামের এক কোনায় পড়ে থাকা একটা বাড়ি, মিস্টার বাড়ি বলে পরিচিত। বাড়িটা নিয়ে ছোটবেলা থেকেই কত গল্প শুনে এসেছি। সন্ধ্যার পর ভেতরে গেলে নাকি আর ফেরা যায় না। এক বুড়ো মানুষ নাকি এখনো সেখানে হাঁটে ছেলের খোঁজে। এসব কাহিনী হেসে উড়িয়ে দিতাম সব সময়। কিন্তু যেদিন গিয়েছিলাম সেদিন থেকে আমার জীবনটাই কেমন পাল্টে গেল। সেদিন ছিল শুক্রবার। আমি আর রাজু দুপুরে বের হয়ে সন্ধ্যার আগেই পৌঁছে গেলাম সেই জায়গায়। আমরা পাশের একটা ছোট ঘরে উঠলাম। আমার পরিচিত প্রতিবেশী ভাই তারেক মিয়া আর পাশে থাকতেন এক দাদি, খুব শান্ত স্বভাবের। তারা দুজনেই আমায় সাবধান করলেন, ইমন, ও বাড়িতে যেও না, ওখানে এখনো রাত হলে কান্নার শব্দ আসে। আমি তখন হেসে বললাম, ভাই, ভূতে ফুতে আমার বিশ্বাস নেই। রাত 12টা দিন। আমি আর রাজু তখন জানালার পাশে বসে গল্প করছিলাম। একসময় হঠাৎ বাইরে কুকুরের চিৎকার শুরু হলো। কিছু একটা অস্বাভাবিক ঠান্ডা বাতাস ঢুকে পড়ল ঘরের ভেতর। রাজু আমার কাঁধে হাত রেখে বলল, ইমন, শুনলে কিছু? যেন কেউ ফিস ফিস করছে। আমি কান পাতলাম। একটা শব্দ বারবার ভেসে আসছে বাইরে থেকে, আমির, আমার ছেলে আমির, আমাকে ফিরিয়ে দাও। আমার বুক ধরফর করছিল। জানালার বাইরে দেখি একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। আমি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে যাই। কিন্তু বাইরে নেই, তবে মাটিতে পড়ে যাওয়া একজোড়া পায়ের ছাপ। সেই রাতে আমার হাতে এক জায়গায় জ্বালা করতে লাগলো। ভোরের দিকে হাতটা ফুলে উঠলো, আর ওখানে একটা দাগ দেখা গেল। এটা লেখা যেন পুড়িয়ে গায়ে গেঁথে গেছে। তখন বুঝতে পারিনি আমার সাথে কি হচ্ছে। পরদিন তারেক ভাই এলেন, সাথে দাদি। দাদি আমার হাত দেখে ভয় পেয়ে কেঁপে কেঁপে উঠলেন, তুই মিস্টার সাহেবের ছেলের মতো দেখতে। উনি তো পুড়ে মরেছিলেন, ছেলেকে না পেয়ে পাগল হয়ে গিয়েছিলেন। ঘটনাটা জানার পর থেকে আমি ঘুমোতে পারি না। ঘুমের মাঝে আমি এক পুড়ে যাওয়া ছেলেকে দেখি আয়নায়, আর তার পেছনে সেই ছায়া ফিস ফিস করে ডাকে, আমার ছেলে আমির, তুই কোথায়? আমার নাম ইমন, কিন্তু ওই ছায়া আমাকে চিনে আমির বলে। রাতে এখনো ঘুমোতে গেলে সেই কণ্ঠটা শুনি। ঘটনাটা যখন আমার আর সহ্য করার বাইরে চলে যায়, আমি আর রাজু ঠিক করি কাউকে খুঁজে বের করতে হবে যিনি ওরকম জটিল অভিশাপ কাটাতে পারেন। গ্রামে নামি একজন কবিরাজ আছেন। লোকটিকে সবাই বগা কবিরাজ বলে ডাকে। বগা কবিরাজ একজন বয়স্ক মানুষ, চোখ জল জল করছে, মুখের রেখায় ঝলসে যাওয়ার সময় ছাপ। গ্রাম জুড়ে তার জাদু টোনা অভিশাপ ভাঙার গল্প ছড়িয়ে রয়েছে। কিন্তু সে একদম সরল ও নিঃসঙ্গ মানুষ। গল্প বললে থামেই না, নিজেই ভুগছেন কত অভিশাপে। আমরা এক সন্ধ্যায় বগার খোঁজে গ্রাম থেকে দূরে তার একাকে ছোট করে ঘরে গেলাম। ঘরটা একেবারে অন্ধকার, চারপাশে সাদা বেগুনি মোমবাতির আলো, মাঝে মাঝে জ্বলে উঠছিল ধোঁয়ার গন্ধ। বগা কবিরাজ প্রথমে খুব ধীর স্থির ভঙ্গিতে আমাদের বললেন, তোমাদের মতো লোকে এই অভিশাপকে হাসির ফাঁদ ভাবে, তবে এটা একেবারেই হাস্যকর নয়। এই অভিশাপ একটা প্রাণঘাতী শক্তি, যে শুধু ওড়ালে হালকা হয় না, তাকে মোকাবেলা করতে হয় শক্ত চেতনায় আর একটা বিশেষ ধরনের মন্ত্র দিয়ে। এই অভিশাপ ওদের মধ্যে যারা মৃতদের নাম কপিরাইট করে ব্যবহার করে, অবশ্যই আমির নামটা একটা শক্তিশালী সেতু হয়ে দাঁড়িয়েছে ওদের জন্য। তুমি যে ইমন, তার সঙ্গে ওই নাম মিশে গেছে, তাই ওরা তোমাকে লক্ষ্য করে। আমাকে দেখিয়ে দিলেন এক ছোট কাগজ, যাতে এক প্রাচীন শিলালিপির মতো লেখা ছিল একটা বিশেষ মন্ত্রের অক্ষর আর সঙ্গীত। এই মন্ত্র পড়তে হবে রাত 12টা থেকে। সাতবার ঘুরতে হবে, আর হাত দিয়ে পুড়ে যাওয়া জায়গাটায় ওই দাগটায় এক ধরনের হরবিন্দু তেল লাগাতে হবে।
বকা কবিরাজ আরো বললেন, সবচেয়ে বড় কথা হলো তোমার মনে ভয় বা সন্দেহ থাকা যাবে না, কারণ সেই ভয়টা ওরা ব্যবহার করে তোমার উপরে আঘাত করবার জন্য। ওই সময় আমার মনের ভেতরে বিশ্বাস অবিশ্বাস দুটোই জেগে উঠছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম আর দেরি করলে সব শেষ হয়ে যাবে। আমরা সেই রাতের বেলাতেই মন্ত্রপাঠ শুরু করলাম। প্রথমে বাথরুমে গিয়ে সব কাজ করলাম, দাগে তেল মাখালাম, আর গলায় বগা কবিরাজের দেয়া মন্ত্র সেটা উচ্চারণ করলাম। সে সময় বাতাস অস্বাভাবিকভাবে থমথমে হয়ে গেল, ঘরটা যেন ভারী হয়ে উঠল, কিন্তু আমি গলা সংকোচন করে মন্ত্র পড়তেই থাকলাম। শেষে একটা অদ্ভুত গরম অনুভব করলাম। এক মুহূর্তের জন্য মনে হলো আমার শরীর থেকে একটা বড় অন্ধকারের ছায়া বেরিয়ে যাচ্ছে। তারপর থেকে সেই ফিসফিসানি আর ভয়াবহ ছায়া, ভয়াবহ ছোঁয়া কমতে শুরু করলো। আমি ধীরে ধীরে ঘুমোতে পারলাম। এভাবেই বগা কবিরাজের সাহায্যে আমি সেই অভিশাপ থেকে মুক্তির প্রথম আলো দেখতে পাই। যাই হোক রাসেল ভাই, ইউটিউবে সবার সাথে শেয়ার করবেন, আমিও শুনে নেব। আপনি একটু সাজিয়ে বলেন। না, আমি সাজিয়ে বলতে পারবো না, কারণ আপনার ঘটনার বিষয়বস্তু তো আমার জানা নেই। আর তার চেয়ে বড় কথা, আপনি যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সেটি আমি আমার নিজের মতো করে সাজাতে পারবো না। আমি কখনোই পারবো না এই কারণ এই ঘটনাটি সম্পূর্ণভাবে আপনার, এবং আপনার রাইট আছে আপনার ভাষায় আপনার মতো করে লিসেনারদের সাথে শেয়ার করার। এবং আপনি চমৎকার লিখেছেন, এখানে আমার সাজানোর কিছু নেই। আপনারা সবাই আমার চাইতে অনেক বেশি ভালো পারেন, ভালো বোঝেন, গুছিয়ে কথা বলতে পারেন, গুছিয়ে লিখতে পারেন। আপনার ঘটনার জন্য ধন্যবাদ। শরীরে দেখতে পাবে না গো, এত কাল ধরে শুনছ, দেখি পাও না তো .com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমরা একটা অডিও ক্লিপে যাব। আশা করছি অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন। So this is my first story on Booth.com, and let me tell you one thing, that I was born in Italy but I was raised in Bangladesh, and yeah, I was raised in Bangladesh for 10 years. So আমি যখন আপনার like 7 or 8 আমার যখন বয়স ছিল, তো আমি একটা প্রাইভেট স্কুলে পড়াশোনা করতাম। তো করার জন্য তো আমাকে একটা লাইক আমার চাচুর একটা ফ্রেন্ডের কাছে আমাকে এখানে পড়তে পাঠাতো। তো ওনাদের বাসাটা, তো আমি আপনাকে বলতেছি, আমার বাসা হচ্ছে, দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর, আর আমাদের থানা হচ্ছে বেদারগঞ্জ। তো যখন আমি ওনার কাছে পড়তে যেতাম, তো আমাদের এলাকাটা হচ্ছে কাইসকুড়ি নাম। এন্ড যখন আমি আপনার ওখানে পড়তে যেতাম, তো ওইখানে জায়গাটা এরকম, মানে আমাদের জায়গাটা নর্মাল ছিল, তো বাট উনি যেখানে থাকতো, তো ওনাদের জায়গাটা ছিল একটু লাইক যেখানে মানে রাইস, মানে ভাতের চাউলগুলি মানে চাষ করে। তো ওনাদের বাসাটা হচ্ছে অনেক, মানে ওইখানে অনেকগুলো আর কি এই মানে ভাত চাষ করার অনেক জায়গা, আর ওখানে বাসাগুলো হচ্ছে অনেক দূরে দূরে, একটা বাসা মানে আর একটা বাসার থেকে অনেক দূরে দূরে। তো ওইখানে একটা সিঙ্গেল রাস্তা ছিল, তো আশপাশে মানে দূরে দূরে আর কি মানুষের বাসা। তো ওইখানে একটা বড় একটা জঙ্গলের মতো ছিল, মানে অনেক ভয়ানক না, মানে বাট অনেক বড় একটা জঙ্গল ছিল। সো মানে আপনি একা যাইতে পারবেন, বাট মানে দিনে মানে বেটার আপনি যদি লোকের সাথে ওখানে যান। তো হয়েছে কি এক সময়, তো ওই সময় টাইমটা জানি না, বাট একটা পোকা থাকে, ঝিঝি পোকা মেবি। তো আপনারা কি করতাম ওই সময়, তো মানে পোলাপানের মানে যত মানে বাচ্চা সব মানে আমাদের বয়সে যারা ছিল, তো ওদের কাছে মানে ওদের সাথে আমরা যখন নাকি এখানে যাইতাম, তো ওইখানে ওই জঙ্গলের আশপাশে অনেক ওই ঝিঝি পোকাটা ছিল।
তো একদিন সবাই তো একটা ফ্রেন্ড মানে আমি যেখানে প্রাইভেট পড়ি আর কি, যে আমার চাচুর ফ্রেন্ডের কাছে, তো ওইখানে আমার সাথে ওই ফ্রেন্ডের সাথে পরিচয় হয়। তো আমরা 4-5 জন মানে সবসময় যাইতাম। তো ওইখানে একটা ফ্রেন্ডের ছোট একটা ভাই, তো ছোট ভাই আমাদের থেকে মানে 2-3 বছরের ছোট। তো আমরা সবাই একসাথে জিজি হতে যাবো। তো আমরা ওকে বলছি যে তুমি বাসে যাও, আমরা মানে পড়াশোনা মানে আমাদের পড়া শেষ করে তোমাকে ডাকতে ডেকে আনবো, মানে তখন একসাথে যাব। তো আমরা কি করি, সবাই পড়তে গেলাম। তো পড়াশোনা শেষ করে আসলাম। তো আইসা ওর ভাই কি করলো, ওকে আনতে গেছে। তো ওকে আনতে গেছে, আনার পর আপনার ওকে আনতে গেছে। তো ওইখানে বাড়িতে যায় দেখে ওর আম্মু বলতেছে ও তো আসে নাই, তো মেবি ওখানে মানে অলরেডি ধরতে গেছে। তো ফ্রেন্ডটা আসলো, আসার পর আর কি মানে আমরা ওকে বললাম, তো ওকে তো এখানে দেখি না। তো ও আবার আমরা ভাবছি যে হয়তো ও একা ধরতে গেছে, বা মানে আমরা তখন ভিতরে জঙ্গলের ভিতরে কি যাই। তো যাওয়ার পরে আমরা ওকে খুঁজতেছি আর কি, ওইভাবে ধরার জন্য ইয়ে করতেছি। তো ওকে পাই না পরে। তো আমরা আপনার মনে করেন এই হয়তো মানে আমরা ভাবছি যে ও মনে করেন ওর ফ্রেন্ডের সাথে হয়তো ওদের অন্য ফ্রেন্ড মানে এলাকার যত মানে বাচ্চা আছে ওদের সাথে হয়তো খেলতে গেছে। তো এটা হয়নি। তো আমরা অনেকক্ষণ ধরার পরে তো একটু ভিতরে যখন একদম মাঝখানে দিই, তো ওইখানে একটা বড় একটা ওই গাছটার নাম জানি না, মেবি গাব গাছ, একটা গাব গাছ। তো বিশাল বড় একটা গাব গাছ, তো একদম মাঝখানে। তো আমরা যাই দেখি কি ওইখানে মানে ফেন্ট হয়ে গেছে। তো মানে অজ্ঞান হয়ে এখানে পড়ে আছে। তো ও পড়ে আছে। তো আমরা ওকে কি করি, ওকে ধরাধরি করে বাসায় নিই। তো বাসায় নেওয়ার পরে ওকে আর কি ওর আম্মু দেখে তো মানে অনেক মানে she was crying and তারপর কি হয়, তো ওকে একটু পানি ওর চেহারার ভিতরে একটু পানি দেয়। পানি দেওয়ার পরে কি করে ও ওঠে। তো ও ওঠার পরে সাথে সাথে কি করে ও বমি করে। বমি করার সাথে কিন্তু মানে ও ব্লাড মানে ও বমিতে যাই করছিল ব্লাড, আর ব্লাডের সাথে মানে অন্য কিছু আসতেছিল। তো আমি জানি না সঠিক কি, মানে ওর ভিতরের থেকে আর কি যাই হোক আসতেছিল। তো এটা দেখে কি করে একটা ওই পাশেই মানে ওদের পাশের ঘরটাই হচ্ছে ওই যে মসজিদ। তো ওই মসজিদের হুজুর এখানে থাকে। তো হুজুরকে ডাক দিয়ে আনছে। আনার পর হুজুর মানে অ্যাম্বুলেন্স অলরেডি কল করে দিছে। তো আপনাকে আগে বলে রাখি, ঘটনাটা হচ্ছে আপনার 2007 বা 8। I was born in 2002 and এটা হচ্ছে তখন 7 বা 8 ওই সময়ের ঘটনা। তো হুজুর আসতে অলরেডি তো অ্যাম্বুলেন্স কল করে দিচ্ছে। তো অ্যাম্বুলেন্স এসে পড়ে। তো হুজুর তখন কিছু আর কি বলে না। তো অ্যাম্বুলেন্স আসার পর ও মানে দ্য হোল মানে রোড চলছে আমরা হাসপাতাল যাওয়ার পর্যন্ত ও মানে থ্রু আপ করে, মানে করতে থাকে সেম ব্লাড। তারপর আমরা কি করি, মানে আমি তো যাইনি, মানে যারা আর কি গেছে। তো প্রথম তারা মানে যেই হাসপাতালে যায়, তুই হাসপাতালে বলে কি মানে এখানে কিছু করতে হবে না, বড় হাসপাতাল নিয়ে যাও। পরে কি করে বড় হাসপাতালে নেয়। তারপর ওর টেস্ট করে লাইক এক্সরে ব্লা ব্লা ব্লা। তারপর কি হয়, একটা ডাক্তার এসে বলে কি মানে একজনকে মানে ফ্যামিলির একজন পুরুষ মানে যে থাকে ওনাকে মানে সাইডে নিয়ে তো বলে যে হয়তো ঢাকা নিয়ে যান, আর নাই তো কোনো হুজুর বা কিছু দেখান, কারণ ওনাকে পুরো খুলে বলে। কারণ এই ঘটনাটা আপনাকে এটুকু বলছি, অন্য আপনার ইয়াতে যত ঘটনা শুনছি এটার থেকে একদম আলাদা। এই ঘটনাটা আপনি একদম আলাদা। তো ডাক্তারটা এটা বলে যে ওর ভিতরে ওর হাফ মানে যত অর্গান আছে, লাইক একটা হিংস্র প্রাণী যদি মানে কিভাবে একটা পশু খেয়ে ফেলে না, তো ওই মানে যখন খেয়ে ফেলে তখন কিরকম দেখা যায়। তো ওর ভিতরে যখন এক্সরে বা যেই মানে পরীক্ষা করে ওইটা দেখে দেন ওর ভিতরে মানে অর্ধেক মানে ওর হাফ ভিতরে, বাইরে তো বোঝা যাচ্ছে না, ভিতরে মানে ওইভাবে কি জানি খেয়ে ফেলছে। তো খেয়ে ফেলার পর তো কি বলে যে হয়তো বাসায় নিয়ে যান, নয়তো আপনারা যদি চান ঢাকা নিতে পারেন। তো কি করছে, তো ওকে ঢাকা আর কি মানে ট্রাই করতেছে ঢাকা নিবে। তো এই যেই আর কি আবার অ্যাম্বুলেন্সে মানে বসায় নিচে ওকে নেওয়ার পর তো ওখানে মানে মারা যায়। তো এখানে ওকে বাসায় নিয়ে আসে। তো এটা তো সবাই আর কি জানে। তো মারা যায় এই ঘটনা এখানে। কিন্তু এর মনে করেন এই মানে 3 বা 4 দিন মানে এই ঘটনা হওয়ার ওকে মানে সবাই ওকে যখন আর কি জানা মানে কবর জানাজা হয়, অনেক মানুষ আছে এই ঘটনা অনেকেই জানে, আমাদের ওখানে এই ঘটনা অনেকেই জানে।
তো ওকে যখন আর কি জানাজা দেওয়া হয় অনেক মানুষ আসে, লাইক ইউজুয়ালি অনেক মানুষ আসছে। তো এই ঘটনা এখানে শেষ। তো হয়েছে কি এর 3-4 দিন পর হয় কি, এই বাজার থেকে এক লোক আর কি, আপনাকে ওই লোকের কাহিনী পরে বলতেছি। তো এক লোক কি করে রাত্র প্রায় 10টার দিকে, এই 9টা-10টার দিকে উনি বাসা যেতে নেয়। তো কি করে উনি সাইকেলটা যেতে নেয়, তো এখানে কি করে উনি জঙ্গলের পাশে, তো এখানে থামিয়ে উনি আর কি নেচার আর কি উনি প্রস্রাব করার জন্য এখানে যায় তো জঙ্গলের সাইডে। তো এরপর যখন উনি প্রস্রাব করতে যায়, তো হয় কি, আপনাকে আরেকটা কথা বলতে চাই, যে যখন আর কি আমরা ওই ওর ভাইকে নিয়ে যাই, ওদের বাসায় যাই, যখন ওকে আর কি অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, তো কিছু বলে আর কি। তো বলে এরকম যে আমি যখন জিজি দতে যাই, তো আমি দেখি একটা তো জিজি 2 রকমের হয়, একটা হচ্ছে আপনার গ্রিন আর একটা হচ্ছে রেডিশের মতো একটা। তো এটা একটু বড় হয়, এটা হচ্ছে কুইন মেবি কুইন জিজি। তো ওইটা দেখে ওইটার পিছনে যায়, তো ওইটার পিছনে তো ফার্স্ট ওইটার সামনে দেখে, তো ওইটার সামনে ওইটার পিছনে করতে করতে ওই বড় গাব গাছটার ওইখানে যখন যায়, ওই ওই জিজিটা ভ্যানিশ হয়ে যায়। ও যেটা আর কি লাইক যখন ওর হুশ আসছে, তো তারপর আর কি আমাদের বলছিলেন কি হয়েছে ওর সাথে। তো যখন আর কি আপনারা মনে করেন ওইটা ধরতে যায়, তো ওইটা ভ্যানিশ হয়ে যায়। তো ভ্যানিশ হয়ে ওইটা দেখে না, তো আবার ও ব্যাক করতে চায়, কারণ দেখে ওইখানে একা। তো ব্যাক করার পর আপনার ও যখন ব্যাক করতে যায়, তো জিনিসটা আবার ওর সামনে আসছে, সামনে আসার পর ও আবার ধরতে যায়। তো ধরতে যাওয়ার পরে আবার ওইকে এই ওই গাব গাছটার নিচে নিয়ে যায়। তো নেওয়ার পরে হয় কি, ওই আপনার ওইটা নানান রকমের অন্য অ্যানিমালস এর মতো হয়ে যেতেছিল, চেঞ্জ হইতেছিল। তো চেঞ্জ হওয়ার পর ওইটা দেখে যখন ভয় পেয়ে ও আইসার পর দৌড়াইতে নেয়। তো তখনই কি হয়, একটা কালো একটা ধোঁয়ার মতো ওর ওর ভিতরের ওর ভিতর দিয়ে পাস হয়ে যায়। তো এইটা হচ্ছে ও আর কি যখন আর কি আমার ফ্রেন্ডার ভাই যখন আর কি হুশে আসছে বমি করার পর আর কি যখন জিগে, তো ওইটা বলে। তো এখন আপনারা বলতেছি ওই লোকটার কথা, তো লোকটাও সেম, উনি এখানে যখন প্রস্রাব করতে নেয়, তো সেম একটা কালো আবহাওয়া ওনার হাওয়ার মতো হয়, ওনার ভিতর দিয়ে এবারে পাস হয়ে যায়। তো ওনার ওইটার পর আর কোনো কিছু ওনার মনে নেই। তো কি হয়, তার 5-10 মিনিট পর আরো 3-4 জন লোক ওখানে যাইতে নেই, তো দেখে ওখানে উনি পড়ে আছে। তো পড়ে আসার পর তো ওই ঘটনা তো অলরেডি 3 দিন হয়েছে, তো সবাই একটু জানে এরকম ভাবে ওই ছেলেটা মারা গেছে। তো ওনাকে কি করে, তো প্রথম কাজ করে কি, হুজুরটাকে যে হুজুরটা ওদের বাসায় থাকতো, তো ওই হুজুরটাকে ডাকি দিয়ে আনে। তো ওই হুজুরটা আর কি সূরা মুরা পড়ার পর, তো এটা কিন্তু সবার সামনে হয়েছে, যখন উনি পড়তে নেয়, একটা কালো একটা জিনিস ওনার ভিতর থেকে চলে যায়, একদম ওটা অনেকে ওটাকে ফলো করে, সবাই দেখে ওই জিনিসটা একদম ওই জঙ্গলটা ওই গাব গাছে একটা কালো একটা ধোঁয়ার মতো ওই গাব গাছে যে আবার ওখানে ভ্যানিশ হয়ে যায়। তো তারপর কি হয়, ওই লোকটা আর বাঁচে না, ওই লোকটার ভিতরে আর কি সবকিছু নষ্ট করে দেওয়া গেছে। ওইটা ওনার ভিতরে খায় নাই, বাট সবকিছু নষ্ট করে। উনি প্রায় কিছুদিন পর মারা গেছে, 3-4 দিন পর মারা গেছে। তো এরকম হয়। তো ওইখানে তো ওই যে পিচ্ছি ছেলেটা ওর মেবি আঙ্কেল হয়তো, তো ওইখানের মেম্বার আর কি। তো উনি কি করে, ওই জায়গাটা ওই জঙ্গলটাকে একটা ঘেরাও দিয়ে বন্ধ করে রাখে, যেন ওইটার আশপাশে কেউ না যায়। তো হয় কি, এমন করতেছে, তো রাস্তা হচ্ছে সমস্যা হচ্ছে কি, ওখানে রাস্তা একটাই। তো এই কারণে তো উনি একটা বড় একটা হুজুর আনার পর আর কি ওইখানে যায়, ওই জঙ্গলে যায়, আরো অনেক মানুষ যায়। তো যখন আর কি এগুলি সব করা শুরু করে, তো উনি আর কি যে সূরা পড়ে আর কি যা করার উনি করে, তখন ওই গাছটার থেকে একটা কালো ধোঁয়া এসে আরেকটা লোকের ভিতরে যায়। তো লোকের ভিতরে যাওয়ার পরে তো ওই লোকটার সাথে আর কি হুজুরটা আর কি কথা হুজুরটা আর কি কথা একটা কনভারসেশন করতেছিল, যে তুমি কেন এখানে আসছো বা কি করতেছো। তো এখন হয়েছে মেন কাহিনী। তো ও থাকতো একটু সামনে, ওর বাসা যেখানে ছিল এখানে একটা জঙ্গল টাইপের, ও যেখানে আর কি মেনলি থাকতো। তো এখানে জিনিস কি, ওখানে সবাই জানতো যেন এখানে কিছু হইব না, কারণ ওটা জায়গাটা অনেক ভিতরে আর একটা সাইডে। তো ঢাকা থেকে কিছু মানুষ, ঢাকা থেকে একটা ফ্যামিলি ওখানে এই জায়গাটা কেনার পর আপনারা মনে করেন ওইখানে ঘর করে। তো ওই যে জায়গাটা কি কিনে, ওই যে লোকটা মারা গেল
আসছে, মানে সেকেন্ড টাইম, মানে যে সাইকেল নিয়ে ওখানে। তো ওই বাসাটা যে করে উঠেছে ওনার বাসা ছিল। তো এরকম হয়, তো সবাই জানতে পারে। তো মানে ওইটা বলতেছে, মানে কালো ধোয়াটা আর কি আর একটা লোকের ভিতরে যে বলতেছে এরকম এরকম আমি এখানে অনেক বছর ধরে থাকি। তো আমি এখানে অনেক বছর ধরে থাকি। সরি, আমি আমার গাড়ির ভিতরে রেকর্ড করতেছি কারণ বাসায় একটু শব্দ হয়, তো এই কারণে। তো আপনার বলে ওই লোকটা যে, মানে ওই আবহাওয়াটা বলে যে আমি এখানে অনেক বছর ধরে থাকি, এখানে তো কেউ আসার কথা না। তো ওরা এখানে আইসে, মানে আমার, মানে আমি যে গাছটায় থাকতো আর কি, যে আমার মানে বাসা সবকিছু নষ্ট করে দেয়। তো এই কারণে আমি এখানে আইসা করি। তো আর আমি ওই বাচ্চাটাকে আমি কিছু করতাম না, কিন্তু আমার ওই কারণে আমার অনেক, মানে ওই যে আমার ঘরটা নষ্ট করে দিচ্ছে, এই কারণে আমার অনেক জিদ ছিল। তো এই জিদের কারণে আমি বাচ্চাটাকে মারছি। তো মেইনলি আমার মানে কি মারার ফোকাস ছিল আমার ওই ফ্যামিলিটাকে যারা ওখানে আসে, তো ওদেরকে। কিন্তু আমি যখন মানে আসি, তো ওই প্রথম দিনই বাচ্চারা ওইখানে আসে, এই কারণে আমি আর কি, আমি মানে আমার জিদের কারণে আমি ওই বাচ্চাটাকে মেরে ফেলি। তো এখন এটা হওয়ার পর কি হয় আপনার, তো হুজুরটা বলে যে তুমি এখানে থাইকো না, কারণ এখানে মানুষের তুমি ডিস্টার্ব করো, তুমি চলে যাও। তো যাইবো না, ওকে অনেক অনেক হুজুর অনেক ইয়া করে, কিন্তু তারপর ও যাইবো না, মানে ও বলছে তো যাইবো, মানে যাইবো না, জায়গা থেকে যাইবই না। হুজুর ওকে ভয় দেখায় যে তোমাকে আমি মেরে ফেলবো বা তোমাকে বন্দি করবো। তো তারপর বলে আপনি যা করেন, কিন্তু আমি এখান থেকে যাবো না। তো তারপর অনেক জন না মানে নাই। তো হুজুরটা বলছে দেখেন ও তো যাইতেছে না, আর কি করার। পরে ওই মেম্বার কি করছে, তো ওই জঙ্গলটাকে একবারে বন্ধ করে দিচ্ছে, যেন এখানে কেউ, এটা এখনো বন্ধ। আপনি যদি এখানে এখনো যান, ওই জঙ্গলটা এখনো বন্ধ। তো বন্ধ করার পর তো সবাই এখন ওই রাস্তা ওখানে আরেকটা রাস্তা করছে, কারণ এখন ওইখানে অনেক মানে রাইসের আর কি চাষ হয়। তো এখনো আপনার ওইখানে এখনো চাষ হয়। তো এখন আরেকটা রাস্তা হয়েছে, ওই রাস্তাটা একদম কমপ্লিটলি যখন, কারণ ওর মানে আমার ফ্রেন্ডের মানে চাচা আর কি, যাই হোক, তো যখন উনি মেম্বার, তো উনি কি করছে কিছুদিন পর ওইখান দিয়ে আরেকটা মানে সাইড দিয়ে আরেকটা রাস্তা করে দিছে। তো জঙ্গলটা এখন মানে সবসময়ের জন্য বন্ধ। তো রাসেল ভাই, এটাই ছিল আমার একটা ঘটনা। আমার কাছে আরো ঘটনা আছে, আরেকটা ঘটনা আছে, সেটা অনেক বড়। এটা আমার যখন ফার্স্ট ঘটনা, এই কারণে আপনাকে মানে ভয়েস দিয়ে, আমি তো লেখার ইয়ে পাই না, আর আমি বাংলাও তো পারি না আর কি, এই কারণে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। এখন যে ঘটনাটা পড়ে শোনাবো, সেই ঘটনাটির নাম 11 নম্বর ফ্ল্যাট। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি কয়েকটি পর্বে পাঠিয়েছেন। আমি একসাথে সব পর্বগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি, আশা করছি ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নাম করিম, আমি ঢাকা থেকে বলছি। আজকে আমি আপনাদের কাছে 11 নম্বর ফ্ল্যাটের ঘটনা লিখে পাঠাচ্ছি, আশা করি ভালো লাগবে। ঢাকার উত্তরায় একটি শান্ত পাড়া, যেখানে গাছের ছায়া আর সকালের কুয়াশা মিলে এক নিস্তব্ধ পরিবেশ তৈরি করে। সেখানে দাঁড়িয়ে আছে শান্তিনীড় নামের একটি বহুতল ভবন। এই ভবনের 11 নম্বর ফ্ল্যাট নিয়ে পাড়ায় কথা চলে বহুদিন। কেউ বলে ফ্ল্যাটটা অভিশপ্ত, কেউ বলে রাত হলেই সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। তবে এসব গল্প নাকি সত্যি কেউ জানে না। আমানুল্লাহ একজন মধ্যবয়সী ব্যাংক কর্মকর্তা, তার স্ত্রী সারিনা এবং তাদের 10 বছরের মেয়ে তানিয়াকে নিয়ে এই ফ্ল্যাটে উঠে এলেন গত সপ্তাহে। আমানুল্লাহর চাকরির বদলির কারণে তাদের ঢাকায় আসতে হয়েছে। শান্তিনীড়ের 11 নম্বর ফ্ল্যাটটি তাদের বাজেটের মধ্যে ছিল, আর ভাড়াও ছিল অস্বাভাবিক রকমের কম। আমানুল্লাহ প্রথমে এই কম ভাড়া নিয়ে একটু সন্দেহ করেছিলেন, কিন্তু বাড়িওয়ালা মিস্টার রহমান তাকে আশ্বস্ত করেছিলেন যে এটা শুধুই বাজারের দর কম থাকার কারণে। এই ফ্ল্যাটে কি আগে কেউ থাকতো? আমানুল্লাহ জিজ্ঞেস করেছিলেন। ফ্ল্যাট দেখতে এসেই তার মনে এই প্রশ্ন দেখা দেয়। মিস্টার রহমান হেসে বলেছিলেন, হ্যাঁ থাকতো, তবে তারা বদলি হয়ে গেছে, এখন ফ্ল্যাটটা অনেকদিন খালি পড়ে আছে, আপনারা এলে ভালোই হবে। আমানুল্লাহ আর বেশি প্রশ্ন করেননি। ফ্ল্যাটটা বেশ বড়, 3 বেডরুমের, সঙ্গে একটা বড় বারান্দা আর আধুনিক সুবিধা।
তানিয়া তো ফ্ল্যাট দেখে লাফিয়ে উঠেছিল। বাবা, আমাদের ঘরটা ওইটা হবে বলে সে একটা ছোট কিন্তু আরামদায়ক ঘর বেছে নিয়েছিল, যেটার জানালা দিয়ে পাশের পার্কটা দেখা যায়। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক চলছিল। আমানুল্লাহ তার নতুন অফিসে ব্যস্ত হয়ে পড়লেন। সারিনা ফ্ল্যাট গোছানো আর তানিয়ার স্কুলের জন্য প্রস্তুতি নিতে লাগলেন। তানিয়া বাড়ির পাশের পার্কে বিকেলে খেলতে যেত আর সন্ধ্যায় ফিরে এসে তার নতুন ঘরে ছবি আঁকত। তবে তৃতীয় দিনের রাতে একটা ছোট্ট ঘটনা সবার মনে প্রশ্ন জাগালো। রাত তখন প্রায় 11টা। আমানুল্লাহ তার ল্যাপটপে কিছু অফিসের কাজ শেষ করছিলেন। সারিনা রান্নাঘরে পরের দিনের জন্য রান্নার খাবার তৈরি করছিলেন। তানিয়া তার ঘরে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা মৃদু শব্দ শোনা গেল। শব্দটা যেন কাঠের মেঝেতে কেউ হাঁটছে এমন। আমানুল্লাহ প্রথমে ভাবলেন হয়তো তানিয়া উঠে পড়েছে। তিনি ডাকলেন, তানিয়া, তুমি কি করছো? উঠেছ? কোনো উত্তর এলো না। শব্দটা থেমে গেল। আমানুল্লাহ আবার তার কাজে মন দিলেন, কিন্তু কয়েক মিনিট পর আবার সেই শব্দ। এবার শব্দটা যেন ফ্ল্যাটের অন্য প্রান্ত থেকে আসছে, বারান্দার দিক থেকে। আমানুল্লাহ উঠে দাঁড়ালেন। তিনি রান্নাঘরে গিয়ে সারিনাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু শুনেছ? সারিনা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি শব্দ? আমি তো কিছু শুনিনি। না, মানে যেন কেউ হাঁটছে বারান্দার দিক থেকে। সারিনা হাসলেন, তুমি বড্ড বেশি চিন্তা করো। হয়তো বাইরের কোনো শব্দ। এই বাড়ির দেয়াল তো পাতলা, পাশের ফ্ল্যাটের শব্দ আসতেও পারে। আমানুল্লাহ মাথা নাড়লেন, কিন্তু তার মন শান্ত হল না। তিনি বারান্দায় গিয়ে দেখলেন দরজা বন্ধ, জানালা বন্ধ। বাইরে পার্কে আলো মিটমিট করছে। কিছুই অস্বাভাবিক নয়, তবু তার মনে হল যেন কেউ তাকে দেখছে। পরদিন সকালে তানিয়া ঘুম থেকে উঠে বলল, মা, কাল রাতে আমার ঘরের জানালায় কেউ দাঁড়িয়েছিল। সারিনা হেসে বললেন, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। আমরা তো 11 তলায়, কেউ জানালায় দাঁড়াবে কি করে? তানিয়া জোর দিয়ে বলল, না মা, আমি সত্যি দেখেছি। একটা ছায়া ছিল, লম্বা কালো। আমানুল্লাহ আর সারিনা একে অপরের দিকে তাকালেন। তানিয়ার কথায় তাদের মনে একটা অস্বস্তি জাগলো, তবে তারা এটাকে শিশুর কল্পনা বলে উড়িয়ে দিলেন। কয়েকদিন পর আমানুল্লাহ বাড়ির কেয়ারটেকার রশিদের সঙ্গে দেখা করলেন। রশিদ এই বাড়িতে প্রায় 10 বছর ধরে কাজ করছে। তিনি বাড়ির সবকিছুই ভালোভাবে জানেন। আমানুল্লাহ তাকে ফ্ল্যাটের কথা জিজ্ঞেস করল। রশিদ ভাই, এই 11 নম্বর ফ্ল্যাটে আগে কারা থাকতো? রশিদের মুখে একটা অস্বস্তি ফুটে উঠল। স্যার, অনেকেই থেকেছে, কিন্তু বেশি দিন কেউ থাকেনি। কেন? লোকে বলে এই ফ্ল্যাটে সমস্যা আছে, রাতে শব্দ হয়। কেউ কেউ বলে তারা ছায়া দেখেছে, তবে আমি এসব বিশ্বাস করি না। কি ধরনের ছায়া? আমানুল্লাহ কণ্ঠে উৎকণ্ঠা। স্যার, আমি কিছু দেখিনি, তবে আগের ভাড়াটিয়া, মানে যারা 3 বছর আগে ছিল, তারা বলতো এই রাতে কেউ ফ্ল্যাটে হাঁটে। একবার তো তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, ডাক্তাররা কিছু বুঝতেও পারছিল না, তারপর তারা চলে গেল। আমানুল্লাহর মন ভারী হয়ে গেল। তিনি বাড়ি ফিরে সারিনাকে সব বললেন। সারিনা প্রথমে হাসলেন, কিন্তু তারপর বললেন, তুমি এসব কথায় কান দিও না, এটা গুজব। আমরা এখানে ভালোই আছি। কিন্তু সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, তানিয়া চিৎকার করে উঠল। আমানুল্লাহ আর সারিনা দৌড়ে তার ঘরে গেলেন। তানিয়া কাঁদছে, তার চোখে ভয়। কি হয়েছে তানিয়া? সারিনা তাকে জড়িয়ে ধরলেন। মা, আমার জানালায় আবার সেই ছায়া ছিল। এবার সে আমাকে ডাকছিল, বলছিল এখান থেকে চলে যা। আমানুল্লাহ জানালার দিকে তাকালেন, কিছুই নেই। তবুও তার মনে হলো ঘরের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। পরের কয়েকদিন তানিয়া অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর হলো, কিন্তু ডাক্তাররা কোনো কারণ খুঁজে পেলেন না। আমানুল্লাহ আর সারিনা দুজনেই উদ্বিগ্ন হয়ে পড়লেন। তানিয়া বলতে লাগলো, সেটাতে স্বপ্নে একজন মহিলাকে দেখেছি। সে বারবার বলছে, এই ফ্ল্যাট আমার, তুই এখানে থাকতে পারবি না। আমানুল্লাহ আর সারিনা ঠিক করলেন তারা ফ্ল্যাটের অতিথি সম্পর্কে আরো জানবেন। তারা বাড়িওয়ালা মিস্টার রহমানের সঙ্গে কথা বললেন। মিস্টার রহমান প্রথমে এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু আমানুল্লাহর চোরাচুরিতে অবশেষে মুখ খুললেন। দেখুন, এই ফ্ল্যাটে একটা দুর্ঘটনা হয়েছিল প্রায় 15 বছর আগে। একজন মহিলা এখানে থাকতেন, তার নাম ফারিয়া। তিনি একাই থাকতেন। তো একদিন রাতে তার
মৃতদেহ পাওয়া যায়। পুলিশ বলেছিল এটা আত্মহত্যা, কিন্তু পাড়ার লোকেরা বলেছিল এটা হত্যা। তারপর থেকে এই ফ্ল্যাটে বেশ কিছুদিন পরপরই মানুষ চলে যায়, বেশি দিন থাকতে পারে না। আপনি আমাদের এসব কিছু বলেননি কেন? আমানুল্লাহ রেগে গেলেন। আমি ভেবেছিলাম এসব পুরনো গল্প আপনারা নতুন করে শুরু করতে চান, তাই আর বিরক্ত করিনি। আমানুল্লাহ সারিনা সিদ্ধান্ত নিলেন তারা ফ্ল্যাট ছেড়ে চলে যাবেন। কিন্তু তানিয়ার অবস্থা আরো খারাপ হতে লাগলো। এক রাতে যখন আমানুল্লাহ সারিনা তানিয়ার পাশে বসেছিলেন, ফ্ল্যাটের বৈদ্যুতিক আলো হঠাৎ নিভে গেল। তারপর শুরু হলো সেই শব্দ। এবার শব্দটা আরো জোরালো, আরো কাছাকাছি। আমানুল্লাহ মোমবাতি জ্বালালেন। তিনি আর সারিনা তানিয়াকে জড়িয়ে ধরে বসে রইলেন। হঠাৎ তানিয়া চোখ খুলে বলল, সে এখানে, সে আমাদের চলে যেতে বলছে। কে? সারিনা ভয়ে কাঁপছিলেন। তানিয়া আঙুল তুলে বারান্দার দিকে দেখালো। সেখানে অন্ধকারে একটা কালো ছায়া দাঁড়িয়ে, তার চোখ দুটো যেন জ্বলছে। বারান্দার দিকে দাঁড়ানো সেই কালো ছায়াটি যেন সময়কে স্থির করে দিয়েছে। আমাদের হাতে মোমবাতির আলো কাঁপছিল, তার শিখা যেন অদৃশ্য বাতাসে নড়ছিল। সারিনা তানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে রইলেন। তার চোখে ভয় আর অবিশ্বাস মিশেছিল। তানিয়া কাঁপতে কাঁপতে বলল, মা, ও আমাকে ডাকছে। কি ডাকছে তানিয়া? আমানুল্লাহর গলা কেঁপে গেল। তিনি বারান্দার দিকে এগিয়ে গেলেন মোমবাতি হাতে, কিন্তু তিনি যতই এগিয়ে গেলেন ছায়াটি যেন আরো ঝাপসা হয়ে গেল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর মোমবাতির আলো নিভে গেল। ঘর অন্ধকারে ডুবে গেল। আমান! সারিনা চিৎকার করে উঠলেন, আমি এখানে। আমানুল্লাহ দ্রুত ফিরে এলেন। তিনি তার ফোনের ফ্ল্যাশ লাইট চালালেন। আলো পড়তে দেখা গেল বারান্দায় কেউ নেই, কিন্তু তানিয়া তখনও কাঁপছিল। চলে গেছে, কিন্তু ও বলেছে আমরা যেন এখান থেকে চলে যাই। এসব কি বলছিস তানিয়া? সারিনা তার কপালে হাত রাখলেন। তানিয়ার কপাল গরম। তুই জ্বরে ভুল বকছিস। আমরা কালই তোকে হাসপাতালে নিয়ে যাব। আমানুল্লাহ কিছু বললেন না। তার মনে হচ্ছিল এই ফ্ল্যাটে থাকার নিরাপদ নয়। তিনি সিদ্ধান্ত নিলেন পরের দিন তারা অন্য কোথাও চলে যাবেন। কিন্তু রাত তখনও বাকি ছিল। সেদিন রাতে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু কেউই আর ঘুমাতে পারল না। আমানুল্লাহর সারিনা তানিয়ার ঘরে বসে রইলেন, ফোনের আলো জ্বালিয়ে। তানিয়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু তার ঘুমের মধ্যেও সে বিড়বিড় করে কি যেন বলছিল। আমানুল্লাহ কানে হাত পেতে শুনলেন, এটা আমার জায়গা, তুই চলে যা। পরদিন সকালে আমানুল্লাহ তাড়াতাড়ি উঠে পড়লেন। তিনি তানিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তাররা পরীক্ষা করে বললেন তানিয়ার শারীরিক কোনো সমস্যা নেই, এটা মানসিক চাপের কারণে হয়েছে। আমানুল্লাহ ডাক্তারের কথায় হতাশ হলেন। তিনি জানতেন এটা শুধু মানসিক চাপ নয়, ফ্ল্যাটে কিছু একটা আছে যা তানিয়াকে প্রভাবিত করছে। ফিরে এসে তিনি সারিনার সাথে কথা বললেন, আমাদের এখান থেকে চলে যেতে হবে, তানিয়ার জন্য এটা নিরাপদ নয়। সারিনা মাথা নাড়লেন, কিন্তু আমরা এত তাড়াতাড়ি কোথায় যাব? আর তানিয়ার স্কুল, তোমার অফিস? আমি সব ম্যানেজ করব, কিন্তু এখানে থাকা যাবে না। আমানুল্লাহর গলায় দৃঢ়তা ছিল। তারপর তিনি আবার রশিদের কাছে গেলেন। রশিদ ভাই, ফারিয়া নামের সেই মহিলার সম্পর্কে আরো কিছু বলুন, তার সঙ্গে কি হয়েছিল? রশিদ এবার পিছু পা হলেন না। তিনি বললেন, ফারিহা বেগম এই ফ্ল্যাটে থাকতেন। তিনি ছিলেন একজন শিক্ষিত মহিলা, কোন একটা কোম্পানিতে কাজ করতেন। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুজব ছিল। কেউ বলতো তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে, কেউ বলতো তার সঙ্গে কারো সম্পর্ক রয়েছে। যেদিন তার মৃতদেহ পাওয়া যায়, পুলিশ বলেছিল তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু পাড়ার কিছু লোক বলতে শুরু করলো তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ তদন্ত বন্ধ করে দিয়েছিল, কারণ কোনো সাক্ষী ছিল না। তারপর আমানুল্লাহ জানতে চাইলেন, তারপর থেকে এই ফ্ল্যাটে যারা এসেছে তারা কিছুদিন পরেই চলে গেছে। কেউ বলতো তারা শব্দ শুনেছে, কেউ বলতো স্বপ্নে ফারিহা আসতো। একজন ভাড়াটিয়া তো বলেছিল ফারিহার ছায়া তাকে তাড়া করত। আমানুল্লাহর মাথা ঘুরছিল। তিনি বুঝতে পারছিলেন না এসব কি সত্যি নাকি কুসংস্কার। কিন্তু তানিয়ার অবস্থা আর সেই ছায়ার কথা ভেবে তিনি আর ঝুঁকি নিতে চাইলেন না। সেদিন রাতে আমানুল্লাহ সারিনা তানিয়াকে নিয়ে বাসার ঘরে বসেছিলেন। তারা ঠিক করছিলেন পরের দিন সকালে এই ফ্ল্যাট ছেড়ে একটা হোটেলে উঠবেন, যতক্ষণ না নতুন বাসা পাওয়া যায়।
কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের পরিবেশ যেন ভারী হয়ে উঠল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, যেন পচা ফুলের গন্ধ। হঠাৎ তানিয়া উঠে দাঁড়ালো। তার চোখ দুটো অদ্ভুত রকমের ফাঁকা। সেখানে তানিয়ার গলা যেন তার নিজের নয়। তানিয়া সাইরেনের ধরতে গেলেন, কিন্তু তানিয়া হাত সরিয়ে দিয়ে বারান্দার দিকে হাঁটতে শুরু করলো। আমানুল্লাহ তাকে আটকাতে গেলেন, কিন্তু তানিয়া অস্বাভাবিক শক্তিতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তানিয়া থাম! আমানুল্লাহ চিৎকার করলেন। তানিয়া বারান্দার দরজা খুলে বাইরে দাঁড়ালো। তারপর সে মুখ ফিরিয়ে বলল, এটা আমার ফ্ল্যাট, তোরা এখান থেকে চলে যা। তার গলার স্বর গভীর, রুক্ষ, যেন এক প্রাপ্তবয়স্ক মহিলার। সাইরা কেঁদে উঠলেন। তানিয়া, তুই কি বলছিস? আমানুল্লাহ দ্রুত ফোন বের করে রশিদকে ফোন করলেন। রশিদ ভাই, তাড়াতাড়ি আসুন, তানিয়ার সঙ্গে কিছু একটা হচ্ছে। রশিদ কিছুক্ষণের মধ্যে ছুটে এলেন। তিনি তানিয়াকে দেখে ভয় পেয়ে গেলেন। সাইনা কাঁপতে কাঁপতে বললেন, এটা ফারিয়া বেগমের মতো করে কথা বলছে, কি করবো আমরা? রশিদ বললেন, আমার চেনা একজন কবিরাজ আছেন, তিনি এসব ব্যাপারে জানেন, আমি তাকে ডাকছি। পরদিন সকালে কবিরাজ হাজির হলেন। তিনি ছিলেন বয়স্ক, ধুতি পাঞ্জাবি পরা একজন লোক। নামটা না বলি। তার হাতে একটা পুরনো ব্যাগ, যেখানে নানা রকমের তাবিজ আর ধূপকাঠি ছিল। তিনি ফ্ল্যাটে ঢুকেই বললেন, এই জায়গায় একটা অশান্ত আত্মা আছে, তার কষ্ট এখনো শেষ হয়নি। তিনি তানিয়াকে দেখলেন। তানিয়া তখন শয্যাশায়ী, তার চোখ বন্ধ। কবিরাজ কপালে হাত রেখে কিছু মন্ত্র পড়লেন। তারপর বললেন, এই মেয়ের ওপর একটা শক্তি কাজ করছে, এটা ফারিহা নামের সেই আত্মা, তাকে শান্ত করতে হবে। কিভাবে? আমানুল্লাহ জিজ্ঞেস করলেন। আমাকে তার সঙ্গে কথা বলতে হবে, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ, আপনারা সবাই আমার পাশে থাকবেন। সন্ধ্যায় কবিরাজ ফ্ল্যাটের বসার ঘরে একটা আচার অনুষ্ঠানের আয়োজন করলেন। তিনি মেঝেতে একটা বৃত্ত আঁকলেন, তারপর ধূপ জ্বালালেন। তিনি তানিয়াকে বৃত্তের মাঝে বসালেন। তানিয়া তখনও দুর্বল, কিন্তু সে কথা মতো বসল। কবিরাজ মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। জানলা থেকে একটা হাওয়া এলো, যদিও জানলা বন্ধ। তানিয়া হঠাৎ চোখ খুলল, তার চোখ দুটো লাল। সে হাসতে লাগলো। তোরা আমাকে শান্ত করতে পারবি না, এটা আমার জায়গা। আমানুল্লাহ সারিনা ভয়ে পিছিয়ে গেলেন। কবিরাজ শান্ত গলায় বললেন, ফারিহা, তুমি কেন এখানে আটকে আছো? তুমি কি চাও? তানিয়ার মুখ দিয়ে একটা গম্ভীর কণ্ঠ বেরিয়ে এলো, আমাকে মারা হয়েছে, আমার ন্যায় পাওয়া বাকি। তানিয়ার শরীর থেকে যে কণ্ঠ বেরিয়ে এলো তা শুনে ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। তানিয়ার ওই ছোট্ট মুখে একটা প্রাপ্তবয়স্ক মহিলার গলা। এই কথাগুলো ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে, আর বাতাসে একটা তীব্র ঠান্ডা স্রোত বয়ে গেল। আব্দুল্লাহ তানিয়ার দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু কবিরাজ হাত তুলে তাকে থামালেন। পিছিয়ে থাকুন, এখন তাকে ছোঁয়া ঝুঁকিপূর্ণ। তিনি হাতের তাবিজটা শক্ত করে ধরে আবারও বললেন, ফারিহা, কে তোমাকে মেরেছে? কি চাও তুমি? তানিয়ার মাথা একপাশে কাত হয়ে গেল, যেন কেউ তার শরীর নিয়ন্ত্রণ করছে। তারা আমাকে শান্তি দেয়নি, তারা আমার সব কেড়ে নিয়েছে। এই ফ্ল্যাট আমার ছিল, আমি এখানে ফিরতে চাই। সাইরা কাঁপতে কাঁপতে বললেন, আমরা তো কোনো ক্ষতি করিনি, আমার মেয়েকে ছেড়ে দাও। তানিয়ার মুখে একটা বিদ্রুপের হাসি। তোমার মেয়ে আমার কাছে এসেছে, সে আমাকে দেখতে পায়, শুনতে পায়। কবিরাজ সাহেব ধূপের ধোয়ার মধ্যে আরো কিছু মন্ত্র পড়তে লাগলেন। তিনি ছোট একটা পিতলের পাত্র থেকে কিছু পানি ছিটিয়ে দিলেন তানিয়ার দিকে। তানিয়া চিৎকার করে উঠল, তার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ সে মেঝেতে লুটিয়ে পড়ল আর ঘরের আলো মিটমিট করতে শুরু করলো। তানিয়া! সারিনা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন মেয়েকে। তানিয়ার চোখ বন্ধ, কিন্তু তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। কবিরাজ বললেন, আত্মাটি এখন তাকে ছেড়েছে, কিন্তু এটা সাময়িক। আমাদের ফারিহার অতীত জানতে হবে, তার মৃত্যুর রহস্য খুঁজে বের করতে না পারলে সে শান্ত হবে না। আমানুল্লাহ রাগ আর ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, আমরা এই ফ্ল্যাট ছেড়ে চলে যাব, তাহলেই তো সব ঠিক। কবিরাজ বললেন, এত সহজ নয়। ফারিহার আত্মা এখন তোমার মেয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তোমরা যেখানেই যাও, সে তানিয়াকে ছাড়বে না যতক্ষণ না সে ন্যায় বিচার পাবে। পরদিন আমানুল্লাহ আর সারিনা তানিয়াকে নিয়ে একটা হোটেলে উঠলেন। তানিয়ার অবস্থা কিছুটা উন্নত হয়েছিল, কিন্তু সে এখনো দুর্বল।
মামলা ঠিক করলেন তিনি ফারিহার অতীত সম্পর্কে আরো খোঁজ খবর নেবেন। তিনি প্রথমে পাড়ার পুরনো বাসিন্দাদের সাথে কথা বললেন। পাড়ার একজন বয়স্ক মহিলা, যিনি নিজেকে খালেদা বেগম বলে পরিচয় দিলেন, ফারিহার সম্পর্কে কিছু তথ্য দিল। ফারিহা ছিল খুব সুন্দর আর স্বাধীন চেতা মেয়ে। সে একটা কোম্পানিতে কাজ করত, কিন্তু তার জীবন সুখে ছিল না। তার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী ছিল না। তারপর সেই ফ্ল্যাটে একাই থাকত। তার একটা সম্পর্কও ছিল বলে গুজব আছে, কিন্তু সেই ছেলেটাকে কেউ জানত না। তার মৃত্যুর সময় কি হয়েছিল আমানুল্লাহ জিজ্ঞেস করল। খালেদা বেগম চুপ করে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, যেদিন ফারিহার মৃতদেহ পাওয়া যায় আমি সেই বাড়ির সামনে ছিলাম। পুলিশ এসেছিল। তারা বলল সে গলায় দড়ি দিয়েছে, কিন্তু আমার মনে হয়েছিল তার শরীরে কিছু দাগ ছিল, কেউ তাকে মেরেছে। পুলিশ কিন্তু তদন্ত বেশি দূর এগিয়ে নিয়ে যায়নি। শুনেছিলাম কোনো এক প্রভাবশালী লোক এই ঘটনার ধামাচাপা দিয়েছে। আমার মনে হলো এই গল্পে আরো কিছু লুকোনো আছে। তিনি পুলিশের পুরনো রেকর্ড খুঁজতে শুরু করলেন। তার এক বন্ধু, যিনি পুলিশ বিভাগে কাজ করেন, তাকে ফারিহার ফাইল খুঁজে দেখার অনুরোধ জানালেন। কয়েকদিন পর তার বন্ধু ফোন করে বললেন, ফারিহার ফাইলটা পাওয়া গেছে, কিন্তু এটা খুবই অসম্পূর্ণ। তবে একটা নাম বারবার এসেছে, রিয়াজ উদ্দিন। সে ফারিহার সঙ্গে একটা সম্পর্কে লিপ্ত ছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। রিয়াজ উদ্দিন এখন কোথায় আমানুল্লাহ জানতে চাইলেন। সে এখন ঢাকার বাইরে। আমি তার ঠিকানা পেতে পারি? সাবধান, লোকটা প্রভাবশালী আমানুল্লাহ। রিয়াজ উদ্দিনের ঠিকানা পেয়ে তিনি তার সঙ্গে দেখা করতে গেলেন। রিয়াজ ছিলেন একজন মধ্যবয়সী ব্যবসায়ী, যিনি গাজীপুরে বড় একটা কারখানার মালিক। তিনি আমানুল্লাহকে তার অফিসে স্বাগত জানালেন, কিন্তু তার চোখে একটা অস্বস্তি ছিল। আপনি ফারিহার ব্যাপারে জানতে চান কেন? রিয়াজ সরাসরি প্রশ্ন করলেন। আমানুল্লাহ সত্যি কথা বলার সিদ্ধান্ত নিলেন। আমরা এখন শান্তিনীরের 11 নম্বর ফ্ল্যাটে থাকি। আমার মেয়ের সঙ্গে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি ফারিহার আত্মা এখনো সেখানে আছে, তাই সে ন্যায় বিচার চায়। রিয়াজের মুখ শক্ত হয়ে গেল। এসব কুসংস্কার। আমি ফারিহাকে চিনতাম, কিন্তু তার মৃত্যুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সে আত্মহত্যা করেছিল। আপনি কি নিশ্চিত? আমানুল্লাহ তার চোখের দিকে তাকালেন। পাড়ার লোক বলে তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। রিয়াজ উঠে দাঁড়ালেন। আপনি বেশি কথা বলছেন। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আপনি চলে যান। আমানুল্লাহ বুঝলেন রিয়াজ কিছু লুকাচ্ছেন। তিনি ফিরে এসে কবিরাজের সঙ্গে দেখা করলেন। কবিরাজ বললেন, ফারিহার আত্মা রিয়াজের নাম বলেনি, কিন্তু তার কষ্টের সঙ্গে এই লোকটার যোগাযোগ থাকতে পারে। আমাদের আরো গভীরে যেতে হবে। কবিরাজ সাহেবের কণ্ঠে এক অদ্ভুত শান্তি ছিল, যেন তিনি এমন পরিস্থিতির সঙ্গে পরিচিত। তানিয়ার মুখ দিয়ে বের হওয়া সেই গভীর রুক্ষ কণ্ঠস্বর তখনও শোনা যাচ্ছিল, আমাকে মারা হয়েছে। আমানুল্লাহ সারিরা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। তানিয়ার চোখে লাল আভা আর তার কণ্ঠের অস্বাভাবিকতা তাদের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিচ্ছিল। কবিরাজ হাত তুলে তাদের শান্ত থাকতে ইশারা করলেন। তিনি তানিয়ার দিকে তাকিয়ে বললেন, ফারিহা, তুমি কি চাও? কে তোমাকে মেরেছে? আমাদের বলো, আমরা তোমার ন্যায়ের জন্য চেষ্টা করব। ঘরের বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। ধূপের ধোঁয়া বৃত্তের মতো ঘুরপাক খাচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। তানিয়া হঠাৎ মাথা পেছনে হেলিয়ে একটা চাপা হাসি হাসল। তারপর সে বলল, এত বছর পর তারা আমাকে মেরে পুঁতে দিয়েছে। আমার কণ্ঠ চেপে ধরা হয়েছিল। কবিরাজের গলায় এবার একটা কঠোরতা ফুটে উঠল। তানিয়া ধীরে ধীরে মাথা নামালো। তার চোখ দুটো যেন হঠাৎ শান্ত হয়ে গেল। সে ফিসফিস করে বলল, তার নাম ছিল রাকিব, আর তার সঙ্গে ছিল আরেকজন। তারা আমার সব কেড়ে নিয়েছিল। তারা ভেবেছিল আমাকে শেষ করে দেবে, কিন্তু এখন আমি আছি, এই ফ্ল্যাট আমার। আমানুল্লাহ মনে হলো তার শরীরে একটা শিহরণ খেলে গেল। তিনি সারিনার হাত শক্ত করে ধরলেন। কবিরাজ বললেন, ফারিহা, আমরা তোমার ন্যায়ের জন্য চেষ্টা করবো, কিন্তু তুমি এই মেয়েটিকে ছেড়ে দাও, সে নির্দোষ। তানিয়া হঠাৎ তারপর তানিয়া দৌড়ে গিয়ে তাকে তানিয়া তানিয়া কবিরাজ তানিয়ার কপালে একটা তাবিজ বেঁধে দিলেন। সে এখন ঠিক আছে, কিন্তু ফারিহার আত্মা এখনো আছে এখানে। আমাদের তার ন্যায়ের ব্যবস্থা করতে হবে। পরদিন আমানুল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি ফারিহার মৃত্যুর রহস্য করবেন। তিনি রশিদের সঙ্গে কথা বলে জানতে পারলেন
ফারিহার মৃত্যুর সময় পাড়ায় রাকিব নামে একজন লোক ছিল যে ফারিহার সঙ্গে প্রায়ই দেখা করতে আসত। রশিদের কথায় রাকিব ছিল একজন ব্যবসায়ী এবং তার সঙ্গে ফারিহার কিছু সম্পর্কও ছিল, কিন্তু রাকিব ফারিহার মৃত্যুর পর থেকে আর কখনো এই পাড়ায় আসেনি। আমানুল্লাহ থানায় গিয়ে আরো খোঁজ খবর নিলেন, একজন ডিটেকটিভ নিয়োগ করলেন। ডিটেকটিভ 1 সপ্তাহের মধ্যে রাকিবের ঠিকানা বের করলেন। রাকিব এখন গাজীপুরের একটা গ্রামে ছোটখাটো ব্যবসা চালাচ্ছে। আমানুল্লাহ আর কবিরাজ রাকিবের সঙ্গে দেখা করতে গেলেন। রাকিব একজন মধ্যবয়সী লোক, তাদের দেখে অস্বস্তিতে পড়ে গেল। আপনারা কে? আমার কাছে কেন এসেছেন? আমানুল্লাহ সরাসরি বললেন, আমার ফারিহার মৃত্যু নিয়ে কিছু কথা বলা দরকার। আপনি কি জানেন? রাকিবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি কিছু জানি না, ফারিহা আত্মহত্যা করেছিল। কবিরাজ এগিয়ে গেলেন, তুমি সত্য বলছো না, ফারিহার আত্মা এখনো শান্তি পায়নি, সে বলছে তাকে মারা হয়েছে। তুমি জড়িত ছিলে, তাই না? রাকিব কাঁপতে লাগলো। আমি তাকে মারিনি, আমার বন্ধু সোহেল, সে ফারিহার সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল। ফারিহা আমাদের ব্ল্যাকমেইল করেছিল। সোহেল রাগের মাথায়, আমি শুধু তাকে সাহায্য করেছিলাম লাশটা লুকিয়ে ফেলতে। আমানুল্লাহর রক্ত ঠান্ডা হয়ে গেল। আপনি পুলিশকে কিছু বলেননি কেন? আমি ভয় পেয়েছিলাম, সোহেল আমাকে হুমকি দিয়েছিল, আমি চুপ করে সেখান থেকে চলে এসেছি। আমানুল্লাহ রাকিবের স্বীকারোক্তি রেকর্ড করে নিলেন এবং পুলিশের কাছে হস্তান্তর করলেন। পুলিশ সোহেলকে গ্রেফতার করল। তখনও ঢাকায় একটা কোম্পানিতে সে চাকরি করছিল। ফারিহার মৃত্যুর তদন্ত আবার শুরু হয়। রাকিব এবং সোহেল দুজনেই দোষী সাব্যস্ত হয়। এদিকে কবিরাজ সাহেব ফ্ল্যাটে আরেকবার আচার অনুষ্ঠান করেন। তিনি ফারিহার আত্মার জন্য প্রার্থনাও করেন। তিনি বলেন, ফারিহা, তোমার ন্যায় হয়েছে, এখন তুমি শান্তিতে চলে যাও। সে রাতে প্রথমবার তানিয়া ঠিকঠাক মতো ঘুমোতে পারে। তো এই ছিল ঘটনা। যিনি পাঠিয়েছেন তার নাম করিম, তিনি ঢাকা থেকে বলছেন। এখানে একটু জানিয়ে রাখি যে অনেক ঘটনা শোনার পরেই আপনাদের মনে অনেক প্রশ্ন আসে, তেমন প্রশ্ন আমার মনেও আসে, এবং এই ঘটনাটি পড়ার পরপরই আমি আবারও যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার সাথে যোগাযোগ করি, শুধু এটুকু জানতে যে ঘটনাটি সত্যি কিনা, এবং তিনি কনফার্ম করেছেন ঘটনাটি সত্যি, আর সেই কারণেই এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। যদি আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগবে, এবং এতক্ষণ ধরে এই ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী